নমস্কার। আমরা এবছর দিল্লি ও আগ্রা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দিল্লিতে আমরা রাজধানী এক্সপ্রেস করে গেছিলাম এবং 11:30 থেকে 12টার মধ্যে ট্রেনটি পৌঁছেছিল দিল্লি স্টেশনে। ওখান থেকে একটি গাড়ি নিয়ে আমরা একটি হোটেলে চলে গেছিলাম। হোটেলটির নাম হলো সীতা ইন্টারন্যাশনাল। হোটেলটি খুব কাছেই ছিল স্টেশন থেকে এবং আমরা সেখানে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে রওনা দিয়েছিলাম অক্ষরধাম মন্দিরের উদ্দেশ্যে। অক্ষরধাম মন্দিরটি দিল্লির নয়ডায় অবস্থিত এবং ওই মন্দিরটি দেখার জন্য আমরা হোটেল থেকে একটি গাড়ির ব্যবস্থা করে নিয়েছিলাম। মন্দিরটি মার্বেল পাথরের তৈরি, খুব শান্তি ওখানে গেলে আপনারা পাবেন। ওখানে প্রাণ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে পুরো মন্দিরটির পরিবেশ দেখে। মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। মন্দিরটি দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম রেড ফোর্টের উদ্দেশ্যে। ওখান থেকে খুব একটি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম রেড ফোর্টের উদ্দেশ্যে। রেড ফোর্টের এই ডান দিকেই আপনারা পাবেন টিকিট কাউন্টারটি। ঢুকেই দেখবেন টিকিট কাউন্টার এবং ওখান থেকে টিকিট কেটে নেবেন। তারপরে চলে যাবেন সোজা হাঁটা পথ রয়েছে, ওখানে হেঁটে আপনারা চলে যেতে পারেন। তবে আমার মনে হয় হেঁটে না যাওয়াটাই ভালো। ছোট যারা রয়েছে তাদেরও অসুবিধা হবে, আর যারা একটু বয়স্ক মানুষজন রয়েছেন তাদেরও অসুবিধা হবে। তো যদি ওখান থেকে একটা টোটো নিয়ে যাওয়া যায় বা ওইখান থেকে মেন জায়গা অবধি যাওয়া যায় তাহলে খুব সুবিধা হবে। তা না হলে খুব অসুবিধে, কারণ ভেতরে প্রচুর জায়গা দেখতে হবে, ঘুরে ঘুরে পাটা রেস্ট দিতে পারবেন না এবং পুরোটা ঘুরে দেখতে গেলে ক্লান্ত হয়ে যাবে শরীর। তো আমার মনে হয় একটি টোটো নিয়ে ভেতরে চলে যাওয়া ভালো। এখন দিওয়ানি আমটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা খুব সুন্দর পরিবেশ, সামনের দিকটা যাওয়া নিষেধ, খুব সুন্দর চারিদিকটা। দিওয়ানি আম দেখার পর এখানে রয়েছে রংমহল, আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। অনেকটা সময় ধরে রেড ফোর্ট দেখতে হবে। মোটামুটি 4:30 থেকে 5টা সময় আমাদের ওইখান থেকে বেরোতে 5টা 5:30 হয়ে গেছিলো। তো ভেতরটা খুব সুন্দর, চলুন দেখে নেওয়া যাক ভেতরটা। দিল্লিতে অক্ষরধাম এবং রেড ফোর্ট দুটো জায়গা একই দিনে দেখুন, তাহলে সময়টা অনেক দিতে পারবেন এবং পাটা অনেক রেস্ট পাবে। কারণ প্রচুর জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে। যদি সব জায়গা একই দিনে দেখেন তাহলে খুব অসুবিধে হবে। দুটো জায়গাকে একদিন দেখুন এবং বাকি জায়গাগুলোকে আরেক দিন দেখুন। গাড়ি বুক করে নিলে সময়টাও বাঁচবে এবং আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। দ্বিতীয় দিনের প্রোগ্রাম হলো, প্রথমে আমরা আরম্ভ করব বিড়লা মন্দির, তারপরে ইন্ডিয়া গেট তো একদম সকালবেলায় পৌঁছে গেছিলাম। যেহেতু বিড়লা মন্দিরে আমাদেরকে ভিডিওগ্রাফি করতে দেয়নি, ফটোগ্রাফি করতে দেয়নি, তাই খুব সকালই আমরা পৌঁছে গেছিলাম ইন্ডিয়া গেটে। তো ইন্ডিয়া গেটের মেন রাস্তা থেকে গাড়িটি দাঁড় করাবার পর আমরা ভেতরে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে পৌঁছে গেছিলাম ইন্ডিয়া গেট। চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়া গেটটি। খুব সুন্দরভাবে সাজানো ইন্ডিয়া গেটটি, চারিদিকে ফুল, সুন্দর ছোট গাছ এবং সামনেটা পুরো বাগান। খুব ভালো লাগছিল দেখতে। যেহেতু একদম সকালবেলায়, তাই বেশি লোকজনও সেখানে এসে উপস্থিত হয়নি, মানুষজন কম ছিল, তাই ফটো তুলতেও সুবিধে হয়েছে। আর সূর্যের তাপটাও কম ছিল, তাই খুব সকাল সুন্দরভাবে ইন্ডিয়া গেট উপভোগ করে আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাব। খুব ভালো লাগলো সেদিন আমাদের ইন্ডিয়া গেটটি দেখে। এত কম লোকজন ছিল যে আমাদের কোনো অসুবিধে হয়নি ফটো তুলতে। নিজেদের ইচ্ছে মতো আমরা ফটো তুলতে পেরেছি। তো যাই হোক, চলুন এবার আমরা পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। এরপরে গন্তব্যস্থল হলো আমাদের পার্লামেন্ট হাউস। রাস্তা দিয়ে যেতে আমরা এটা দেখে নেব, তার কারণ ওখানে গিয়ে আমাদেরকে সামনে থেকে ফটো তুলতে দেবে না। তো দূর থেকেই আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন যে আমি একটা জায়গায় দাঁড় করাবো, আপনারা ওখান থেকে সুন্দরভাবে ফটোটা তুলে নেবেন। তো যাই হোক, ওটা দেখার পর আমরা রওনা দিচ্ছি একটি মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামটি হলো, তারপরে গন্তব্যস্থল হলো লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামটি
বেশ বড়সড় এবং সুন্দরভাবে সাজানো। পৌঁছে গেছি আমরা লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামে। মিউজিয়ামের বাইরেটা এরকম দেখতে, এবং ভেতরে দু একটা ফটো তুলেছি, কিন্তু ভালো করে ভিডিওগ্রাফি আমরা করিনি, কারণ এখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি, কারণ ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই নিষিদ্ধ ওখানে। এরপরে করিনি বলাও ভুল, প্রথমে তো করে নিয়েছিলাম, তারপর ওনারা বারণ করার পর আমরা আর করা হয়নি আমাদের। এরপরে ওখান থেকে আমরা চলে গেলাম সাবদারজাং। সাবদারজাংটা ওখান থেকে খুবই কাছে। সাবদারজাংয়ে অনেকেই যায় না, আমাদের তো যিনি ড্রাইভার ছিলেন উনি বারণই করলেন যেতে। তো আমরা দেখলাম যে যখন এসেইছি তখন একবার দেখেই যাই। তো আমার মনে হয় যে অবশ্যই সাবদারজাং যাওয়া উচিত। এখানকার টিকিট হচ্ছে 25 টাকা। আপনি অনলাইনও করতে পারেন, আপনি আবার এসেও টিকিট কাটতে পারেন। তবে কোথাও কোনো টিকিট কাউন্টারে আমরা ভিড় পাইনি। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি সাবদারজাং খোলা থাকে। আর এইটি বাচ্চাদের 15 বছরের নিচে কোনো টাকা লাগে না ঢোকার জন্য। তো সাবদারজাং জায়গাতে যদি আসেন এখানটাতে, আপনাদের দেখবেন মনটা ভরে উঠবে। এত সুন্দর পরিবেশ, কি বলবো। যেহেতু খুব একটা লোকজন যায় না, তো আমরা একদম ফাঁকা ফাঁকাই পেয়েছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক সাবদারজাং। সাবদারজাংটা খুব সুন্দর। আর পাশে রয়েছে একটি জলের বাঁধানো জায়গা, তারপরে সিঁড়ি, আর উপরে ছোট ছোট সিঁড়ি দিয়ে উপরটা উঠে যেতে হবে। সাবদারজাংয়ের ভেতরটাও খুব সুন্দর। একটি সমাধি রয়েছে ভেতরে, এবং চারদিকে 4টি দরজা রয়েছে। ওপরটা দেখুন কি সুন্দর। সাবদারজাং দেখা হওয়ার পর আমরা ওখান থেকে চলে গেলাম উদ্দেশ্যে। কুতুব মিনারটা আমরা লাঞ্চ করার আগেই দেখে নিয়েছি। কুতুব মিনারে ঢোকার জন্য 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে। কুতুব মিনারের উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার, ওখানে গিয়ে আপনারা টিকিট কাটতে পারেন, অথবা আপনারা অনলাইনেও টিকিটটা কাটতে পারেন। টিকিট দুইভাবেই কাটা যায়, কোনো অসুবিধে নেই। যদি মনে হয় ভিড় হবে তাহলে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। 30 টাকা লাগে টিকিট কাটতে, আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। চলুন দেখে নেওয়া যাক কুতুব মিনারটি। মাঝে রয়েছে আয়রন পিলারটি, এই যে কালো মতো রয়েছে মাঝখানটাতে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই মাঝখানটিতে রয়েছে আয়রন পিলারটি। দেখুন কারুকার্যগুলো কত সুন্দর। তখনকার দিনে এত ভালোভাবে কাজগুলো করা হয়েছিল, এখনও কত সুন্দর রয়ে গেছে, নিখুঁত কারুকার্য সব। কুতুব মিনারটি দেখার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চটি আমাদের ড্রাইভার দাদাই নিয়ে গেছিলেন করাতে। পাশেই ছিল ওখানে একটি খাবার রেস্টুরেন্ট, ওখানে খেয়ে নিয়ে এরপরের গন্তব্যস্থল হলো লোটাস টেম্পল। লোটাস টেম্পলের বাইরেটা থেকে মেন জায়গাটা অবধি যেতে, মেন গেটটা অবধি যেতে আপনার প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। তো খুবই সুন্দর, চারিদিকটা ফুল দিয়ে সাজানো, ছোট ছোট করে ধাপ ধাপ করে সিঁড়ি করা, ভালো লাগবে দেখতে। বেশ বেশ ঘুরতে ঘুরতে আপনারা চলে যাবেন, এবং দেখতে দেখতে সৌন্দর্যতা উপভোগ করতে করতে একদম গিয়ে পৌঁছবেন লোটাস টেম্পলটাতে। লোটাস টেম্পলটা দেখেই আপনাদের ভালো লাগবে। প্রথমে গেট থেকে মনে হবে একটি ছোট্ট মতো, কিন্তু যখন কাছে যাবেন, যতটা কাছে যেতে থাকবেন ততটাই আপনাদের ভালো লাগতে থাকবে, এবং মনে হতে থাকবে এত বড়। খুব সুন্দর লোটাস টেম্পলটা। লোটাস টেম্পলের ভেতরে গিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। এখানে সব ধর্মকে ওরা সমানভাবে
স্বাগত জানায় এবং সব ধর্মকে একইভাবে রেসপেক্ট করে। তো এইখানে এই টেম্পল বলা হয়েছে ঠিকই, কিন্তু সব মানুষ এখানে নিজেদের মনের মতো করে প্রার্থনা করতে পারে। খুব সুন্দর পরিবেশ। এরপরে গন্তব্যস্থল হলো হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্বটা খুব সুন্দর একটা টম্ব। তো একদম ঢুকেই আপনারা সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। টিকিট আপনারা অনলাইনেও বুক করতে পারেন এবং গিয়েও নিতে পারেন। এখানে মনে হয় যে ভিড় হবে কাউন্টারে, কিন্তু তা কিন্তু নয়। 35 টাকা লাগবে এক মাথা পিছু। আর ছোট বাচ্চাদের 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। 9টা থেকে সকালবেলা 5টা অবধি বিকেল এই হুমায়ুন টম্ব খোলা থাকে। তো চলুন, মেন গেট থেকে হুমায়ুন টম্বটা একদম দরজা অবধি যেতে অনেকটাই রাস্তা আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। পাশে সবুজ সুন্দর মাঠের মতো রয়েছে, ছোট ছোট গাছপালা রয়েছে, পরিবেশটা সুন্দর। যেহেতু বিকেলবেলা সেহেতু মানুষজন এখানে অনেকজনই উপস্থিত ছিলেন। তো যাই হোক, ফটো তুলেছি আমরা। ভেতরটা চলুন দেখে নেওয়া যাক। দিল্লি ভ্রমণটিকে যদি আপনারা দুটি ভাগে ভাগ করেন, প্রথম দিন রেড ফোর্ট ও অক্ষরধাম, আর দ্বিতীয় দিন বাকি সবগুলো, যেমন ইন্ডিয়া গেট, গান্ধী মিউজিয়াম, বিড়লা মন্দির, কুতুব মিনার, সাফারদাং টম্ব, লোটাস টেম্পল, হুমায়ুন টম্ব, তাহলে আপনাদের সুবিধে হবে। কারণ প্রচুর হাঁটতে হবে এবং ঘুরে ঘুরে দেখতে হবে। তো যদি দুই ভাগে করা হয় তাহলে বেশি করে ভালোভাবে দেখতেও পারবেন আর বেশি সময়ও দিতে পারবেন জায়গাগুলোতে। তো এই ভেতরটিতে সুন্দরভাবে কিছু জিনিসপত্র রাখা রয়েছে। তারপরে অনেকটা এই হুমায়ুন টম্বটা সাফারদাং জাঙ্গের যে টম্বটা দেখেছি আমরা, একই রকম দেখতে মনে হবে যেন অবিকল ওইটাই দেখছি। কিন্তু ওইখানে সামনে কিছু গাছ ছিল যেটা এখানে ওই গাছগুলির সাথে একটু পার্থক্য রয়েছে, বাকি একই রকম দেখতে। তো এই হলো ভেতরটি। তো আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো চেষ্টা করবেন দুটি ভাগে ভাগ করার দিল্লি ভ্রমণটিকে। এবং যদি নিজেরা প্রাইভেট গাড়ি নেন তাহলে তো খুবই ভালো, নিজেদের মতো করে ঘুরতে পারবেন। তা না হলে আপনারা বাসে করেও যেতে পারেন। ওখানে দিল্লি ট্যুরিজমের বাসেরও ব্যবস্থা রয়েছে।